জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকুল। আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘ মল্লার বসু, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং লেখক তুহিন খান। এস.এম. ফরহাদ, সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীর অভিযোগ তাকে মারধর করেছে শিবির কর্মীরা। ফেসবুকে গণ অভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক মন্তব্যের জেরে বুধবার দিবাগত রাতে ঘটনা ঘটে। হামলা শিকার যুবকের নাম মিজানুর রহমান রিয়াদ, তিনি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রিয়াদ ইসলামী সংগঠন তালামিজে ইসলামিয়ার সক্রিয় কর্মী। তালামিজে ইসলামিয়া এমসি কলেজের শাখার সভাপতি আলবাব হোসেন জানান, শিবির ক্যাম্পাসে ভিন্ন মতের অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতে চাচ্ছে না। শুধু ফেসবুকে একটি মন্তব্যের মতো তুচ্ছ ঘটনায় সংগঠনটির সদস্যরা বেপরোয়া আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি। রিয়াদ জানিয়েছেন যে হামলাকারীদের তিনি আগে থেকে চেনেন এবং কারা হামলা করেছেন নাম উল্লেখ করেছে। বলেছেন ব্যক্তিরা রড দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত বেধড়ক পেটান। যদিও এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান এই ঘটনার সাথে তার সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। তৃতীয় পক্ষকে ব্যবহার করে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন। হাসনাত আবদুল্লাহ যখন বলেছেন গতকাল বা পরশু, তিনি বলেছেন যে আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। তখন অনেকেই ভেবেছিল যে তিনি ছাত্র দলকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। তিনি কি শিবিরকেও মিন করেছেন? এটার উত্তরটা আমি একটু অন্যভাবে দেবো, যেহেতু একটা এমসি কলেজের ঘটনাকে কোট করা হয়েছে। আমি 31 আগস্টে একটু ফিরে যাব। চট্টগ্রামের জোড়াখনের ঘটনায় 2 মামলা, শিবিরের সাজ্জাদ সহ 4 জন আসামি নিউজ করছে প্রথম আলো, কিন্তু ঠিক সেম ঘটনা আর সকল পত্রিকা নিউজ করেছে, সেখানে শিবিরের কোনো ইস্যু আসে নাই এবং প্রথম আলোর এই নিউজেও শিবিরের কারো কোনো তথ্য সরাসরি আসে নাই। ঘটনা 2, 1 জানুয়ারি 2025, এটা আজকের পত্রিকা প্রথম আগবাড়ায় নিউজ করছে যে বরগুনায় পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী শেষে তাদের পায়ের রক কেটে হত্যা করা করেছে নাকি শিবির। কিন্তু একটু পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক বলেছেন যে এটা করেছে ছাত্রলীগের কর্মীরা তাদের পূর্বশত্রুতার জেরে। তখন সবাই নিউজ পাল্টাতে বাধ্য হয়। এখন আছে আজকে সিলেটের ঘটনায় প্রথম আমরা ইনকিলাবের নিউজ ধরে আমাদের ছাত্রদলের ভাইয়েরা এবং অন্যান্য দলের ভাইয়েরা অপপ্রচার চালাতে থাকে শিবিরের ব্যাপারে। কিন্তু যখন একটু আগে, আমি এই শোতে আসার আধা ঘন্টা আগে যখন আমি নিউজটা চেক করছিলাম সবগুলো, সিলেট প্রতিদিনের স্থানীয় পত্রিকা, সেখানে সবার প্রথম সাক্ষাৎকার ছাপানো হয় এখানে। ভিকটিম যিনি, ওনার নাম হচ্ছে রিয়াদ, মিজানুর রহমান রিয়াদ, তিনি সেখানে কোনো দলের ব্যাপারে অভিযোগ করেন নাই, আবার ওনার রক কাটার ব্যাপারে অভিযোগ করেন নাই, তাকে সংঘাতের ব্যাপারে অভিযোগ করা হয়েছে। সেটা কার ইন্ধনে পরবর্তীতে তাকে ধরে নিয়ে এসে, যেটা সকাল 11টায় তাকে রিলিজ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে, পরবর্তীতে তাকে নিয়ে এসে কে ভিডিও বানালো যে আমাকে শিবির করেছে, এটা আমার রক কাটার চেষ্টা করেছে, এই ধরনের বক্তব্য। যেখানে একটু আগে, ঠিক এখানে বসার 1 ঘন্টা আগে সিলেট এমসি কলেজের অধ্যক্ষ বলছেন এখানে এই ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেটা হচ্ছে হাতাহাতির এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন এবং পায়ে থেতলে গেছে। সেটাকে কিভাবে রক কাটার ইস্যু আছে। অথচ আমি প্রতিবাদ জানাচ্ছি এই জায়গায় যে ছাত্রদলের একটু আগে একটা বিক্ষোভ ছিল, সেখানে বলেছে শিবিরের রক কাটার এর ব্যাপারে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা মিছিল করছেন। দেখেন, গতকালকে কুয়েটে আক্রমণে 30-40 জন তো আহত হয়েছে কমপক্ষে, তাদের বহুজনের বহুভাবে আহত হয়েছে। তখন আপনারা নিউজ করেছেন যে আহত হয়েছে এতজন, 30 জন, কেউ কিন্তু রক কেটেছে এটা বলেন নাই। কিন্তু যখনই শিবিরের নাম বাই চান্স কোনোভাবে আসে, সেটা যদি আমার একটু ত্বকেও আঘাত লাগে, যদি কোনোভাবে শিবিরের নাম আনা যায়, তখন নিউজের টাইটেল হয় রক কাটার চেষ্টা করেছে, রক কেটেছে। এটা একটা মানে যখন জার্নালিস্টরা অ্যাক্টিভিস্ট হয়ে যায়, এটাকে আমরা ইয়েলো জার্নালিজম বলি আর কি মাঝে মাঝে। এটা শিবির, এটার ভিকটিম শিবির ওই যে 31 আগস্টে হয়েছে, 1 জানুয়ারি হয়েছে, আজকে হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, এখানে যদি শিবিরের কেউ জড়িত থাকে সুস্পষ্ট বলবেন, আগে তাকে থানায় দিবেন, এখানে আমরা সহযোগিতা করব। কিন্তু আগে আগ বাড়িয়ে ঘটনাকে অন্য মোড়কে নিয়ে যাওয়া এবং অপপ্রচার করা, এটা নিতান্তই কোনো সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে আমরা
প্রত্যাশা কখনোই করি না। জি, এস এম ফরহাদ, যে নিউজটা আমি শুরুতে পড়েছি যে সেটা যমুনা টিভি অনলাইনের নিউজ, তারপর আমি পড়ছি, আমি প্রথম আলো থেকে নিউজ পড়বো না, আমি অন্য সংবাদ মাধ্যম এবং অন্য যেসব খবর হয়েছে সেগুলোই পড়ছি। চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের 10 নেতাকর্মী আহত, 26শে সেপ্টেম্বরের ঘটনা। চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের অন্তত 10 নেতাকর্মী আহত হয়েছে। কলেজ ক্যাম্পাসের ভেতরে বাইরে 2 দফায় হামলার সময় কয়েকজন ছুরিকাহতও হয়েছেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্রদলের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস শিবির দখলে নিলেও ছাত্রদলকে তারা ক্যাম্পাসে দাঁড়াতেই দিচ্ছে না। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ যিনি হয়েছেন সেই ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর পরের খবর 29শে অক্টোবরের, এটা প্রথম আলোর, তাও আমি শিরোনামটা পড়ছি। ছাত্রদল শিবির পাল্টাপাল্টি হামলা, গুলি, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ সহ আহত 7। তারপরের খবরটি দ্য ডেইলি স্টারে, ফেসবুকে কমেন্টের জেরে শিবিরের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহত। এটা বললেনি, এটা সিলেট এমসি কলেজের। কাজে এমন ঘটনা যে একেবারে ঘটে না তা তো না, মানে আপনারা কি করে নিশ্চিত হন যে কখনোই ছাত্র শিবিরের কেউ এই ধরনের কোনো সংঘর্ষের সাথে জড়িত না? তারা কি আসলে বাংলাদেশের সকল মানুষের যে দোষ ত্রুটি সকল কিছুর ঊর্ধ্বে? ছাত্র শিবির দোষ ত্রুটির ঊর্ধ্বে না প্রথমত। দ্বিতীয়ত, সাংগঠনিক নির্দেশনা আমাদের সারা দেশে কেমন দেওয়া থাকে সেটা আমাদের ক্লিয়ার আইডিয়া থাকে। এমন না, আপনি দেখবেন যে ছাত্রদল নিয়ে যদি এখন স্টাডি করেন, আপনি দেখবেন ইন্টার ক্লাসের অনেকগুলো ঘটনা পাবেন 5 আগস্টের পর, আমাদের এখানে পাবেন না। কেন? আমাদের একটা সুশৃঙ্খল অভ্যস্ততার সুযোগ আছে। কিন্তু আপনি যখন এই যে একটু আগে চট্টগ্রাম কলেজের কথা বললেন না, সেটা হচ্ছে আপডেটেড নিউজ যেটা বলছেন, কিন্তু তার একটু আগে যে সে নিউজটা করেছিল সেখানে বলেছিল চট্টগ্রাম মহানগরের সভাপতির নেতৃত্বে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আক্রমণ। কিন্তু তারপরে যখন চট্টগ্রাম মহানগরের সভাপতি গাজীপুর মহানগরে দাঁড়িয়ে যখন তিনি লাইভে আসেন যে আমি গাজীপুরে আছি শিবিরের প্রোগ্রামে আজকে 10 দিন ধরে এখান থেকে লাইভে আসলাম, আমি নাকি তাদের উপর আক্রমণ করেছি, তখন অনেকগুলো সংবাদ মাধ্যম তখন নিউজ পরিবর্তন করতে বাধ্য হয়। আমার কাছে মনে হয় এ ধরনের, আমার স্ট্যান্ড কোনটা সাংগঠনিকভাবে, আমার স্ট্যান্ড হচ্ছে ক্যাম্পাসে এ ধরনের আধিপত্যবাদ যে কোনো রাজনীতির আমি বিপক্ষে। যে কেউ কারো গায়ে হাত তুলবে সাথে সাথে তাকে আইনের আওতায় আনবেন, শাস্তি দেবেন, সেটা এটা সে যে দলেরই হোক না কেন। কিন্তু ছাত্র শিবির সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে, আমরা এই ধরনের কোনো কাজে আমরা যাব না। নাসিরউদ্দিন নাসির, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে সংবাদ সম্মেলন, আপনার ঠিক পাশে বসেই ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বললেন শিবিরের উপর দায় দিয়ে দাও, কিন্তু খেয়াল করলাম আপনি রাকিবের কথা শুনলেন না। আপনি বললেন গতকাল কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটার উৎপত্তি করেছে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব, এটার নেতৃত্ব দিয়েছে কুয়েটের বৈষম্য বিরোধীর আহ্বায়ক ওমর ফারুক, সেটা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেছে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরোয়ার আলম খন্দকার তার ফেসবুকে লিখেছেন, প্রিয় অভিভাবক রাকিব আর নাসির ভাই, দুজনে বেডরুমে আগে প্র্যাকটিস করে আসবেন। নাসির, আপনারা আগে প্র্যাকটিস করে আসেন না, কি বলবেন সংবাদ সম্মেলনে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে জনাব ফরহাদের যেহেতু ছাত্রদলের বিষয়ে উনি মেনশন করেছেন সেই বিষয়ে আমরা একটু বলতে চাই। সেটি হচ্ছে সিলেটের এমসি কলেজের যে শিক্ষার্থীকে শিবিরের সন্ত্রাসীরা আহত করেছে, সেই শিক্ষার্থীর শুরুতে আমরা দেখেছি ইনকিলাব পত্রিকাতে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শিবিরের গুপ্ত রাজনীতি এবং রক কাটার বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি বন্ধু বান্ধবদের সাথে এই নিয়ে কথাবার্তা বলেছিলেন। এবং শিবিরের যে সকল সন্ত্রাসী তাকে হামলা করেছে, হামলা করতে এসে সে সকল সন্ত্রাসী বলেছে যে তুমি তো রক কাটার কথা বলেছো, রক্ত কাটি নেই আমরা, তোমাকে দিয়ে আজকে এখানে শুরু করব। সেটি কিন্তু ইনকিলাব পত্রিকাতে এসেছে। এখন মিস্টার ফরহাদ যে কোন পত্রিকার কথা বলেছেন যে পরক্ষণে এটি এডিট হয়েছে, সেটি এখনো পর্যন্ত আমরা গণমাধ্যমে দেখিনি এবং এটি যমুনা টেলিভিশনের অনলাইনে প্রায় কাছাকাছি করে এখানে এসেছে। আর আমি আরেকটি নিউজ পোর্টাল যেটি সিলেট.net, যেটি সিলেটের ওই এলাকার বিখ্যাত পত্রিকা, সেটি তো প্রায় ইনকিলাবের কাছাকাছি করে এই সংবাদটি পরিবেশিত হয়েছে। সুতরাং আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে শিবিরের গত 4 দশকের রাজনীতি, স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতি যদি তাকিয়ে দেখি তাহলে শিবির যে এদেশের অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী সাধারণ জনতার রক কেটেছে, এটি সর্বজন সমাদৃত, এটি বিশ্বের মানুষ এটি জানে। সুতরাং আজকে এখানে দাঁড়িয়ে যদি এর বিপরীতে কোনো ব্যাখ্যা দেওয়া হয় সেটি এদেশের সাধারণ শিক্ষার্থীরা বা এদেশের সাধারণ মানুষ কোনোভাবে মানবে না। এবং জুলাই এবং আগস্ট পরবর্তী সময়ে শিবির যেভাবে রক কাটার উদাহরণ তৈরি করেছে বিশেষ করে বরগুনাতে, সেখানে আমার মনে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা এখন শিবিরের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতে ব্যাপক মাত্রা ভয় পায় যে কখন জানি শিবির না কবেকার ঘটনা, ওই যে বরগুনাতে শিবিরের
এটি 2 মাস আগে বরগুনা যেটি মিস্টার ফরহাদ বলেছিলেন সেখানে স্পষ্টত গণমাধ্যমে এসেছে যে শিবিরের সন্ত্রাসীরা আমাদের যুব দলের একজন কর্মীর রকেট পরবর্তী সময় আহত হয়েছে, সেটিও হয়েছে। কিন্তু পরক্ষণে আমরা দেখেছি 2-1টি মিডিয়াতে তারা এটি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে শিবির যে রক কাটে এটি আন্তর্জাতিকভাবে সমাদৃত, সুতরাং এটিকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। সেটি গতকালও হয়েছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের কোনো শিক্ষার্থী তাহলে ছাত্র দল যে চাঁদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি উদাহরণ দিই, আপনাদের আমলনামাও আছে, সবার আমলনামা নিয়েই আজকে হাজির হয়েছি। চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে। 29 জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার 8ম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা। চাঁদা না দেয়ায় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় 30,000 টাকা ক্ষতি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এই ঘটনার প্রবাসী স্ত্রী সেনাবাহিনীকে অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে। অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না। 10 জানুয়ারির খবর, ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ। পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে। এটা 12 ডিসেম্বরের খবর। রড ও স্ট্যাম্প দিয়ে মারধর ও পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। আরও আছে, অপেক্ষা করেন। পুলিশ পরিচয়ে নিখোঁজ 2 জনকে উদ্ধার করে চাঁদা দাবি, পিটিয়ে ছাত্রদল নেতাকে পুলিশের সোপর্দ। দিনাজপুরে নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ভুয়া পুলিশের পরিচয় জানাজানি হওয়ার পর ওই ছাত্রদল নেতা সহ 2 জনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকার লোকজন। আরও খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে, এই কটা আমি সাথে করে নিয়ে এসেছি। তাহলে আপনাদের চাঁদাবাজিও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দেখুন, আমি বলছি 2টি অপরাধ, রক কাটা যেরকম অপরাধ, চাঁদাবাজি অপরাধ। কিন্তু আপনি রক কাটা যেই ধরনের অপরাধ, চাঁদাবাজি সেই ধরনের অপরাধকে আপনি জাস্টিফাই করতে পারবেন না, কিন্তু সেটিও অপরাধ আমরা মনে করছি। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীরা ভুল ত্রুটি করেছে, তার বিপরীতে আমরা শক্ত অবস্থান নিয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। কিন্তু আমরা যেটি বলতে চাই, রক কাটার যে সংস্কৃতি যেখানে জনাব ফরহাদ ব্যাপকভাবে অস্বীকার করেছেন, সেটিকে আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ব্যাপক মাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে আছে যে শিবিরের বিরুদ্ধে সামান্যতম যদি কমেন্ট করা হয়, শিবির না কখন জানি এসে রক কেটে দেয়। শিবিরের বিরুদ্ধে নাসির আপনার এত অভিযোগ, কিন্তু রাকিব আপনাকে পাশ থেকে যখন শিবিরের উপর দায় দিতে বলল, আপনি দিলেন না কেন? দেখুন, আমরা সে বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি। সেটি হচ্ছে, গতকাল আমরা যখন সংবাদ সম্মেলন করার পূর্ব মুহূর্তে, গতকাল আগের রাতে আমাদের কেন্দ্রীয় একটি টিম, আমরা খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরজমিনে তদন্ত করেছে। তদন্ত করার পরে আমাদের কাছে যেটি তথ্য এসেছে সেটি হচ্ছে, এই ঘটনা যে পরিকল্পিতভাবে ঘটিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের সন্ত্রাসীরা সেটি করেছে। জনাব রাকিব যেটি বলার চেষ্টা করেছেন, তিনি আমাকে বলার চেষ্টা করেছেন যে কোশ্চেনের আনসারের যেটি আমাদের ফাইন্ডিংয়ে আসছে যে শিবির এখানে যুক্ত ছিল, সেটি তিনি আমাকে প্রকাশ্যে বলেছেন, সেটি কোনোভাবে গোপন করেন নাই। তিনি বলেছেন যে ফাইন্ডিংয়ে যেটি মেনশন করেছেন সেটি তিনি বলার চেষ্টা করেছেন। তো আপনিও জানেন সেই ফাইন্ডিং তাকে পাশ থেকে কানে কানে বলে দিতে বলেছেন, এটা প্রকাশ্যে আগে থেকে প্র্যাকটিস করেন না, সেটা আমার প্রশ্ন ছিল। প্র্যাকটিসের কোনো বিষয় নেই এখানে, উনি এটি প্রকাশ্যে বলেছেন, কোনোভাবে গোপন করে বলেন নাই। যে উনি আমাকে স্মরণ করে দিয়েছেন যে আমাদের ফাইন্ডিং এ শিবিরের নাম রয়েছে, সেটি তিনি আমাকে স্মরণ করে দিয়েছেন। না, আমরা বলেছি যে ওমর ফারুকের কথা আপনি বলেছেন, হাসনাত আব্দুল্লাহর কথা আমরা শিবিরের কথা বলেছি। শিবিরের কথা যেহেতু রাকিব ভাই এর আগে বলেছে, আমি পরক্ষণে শিবির এবং হাসনাত আব্দুল্লাহ, ওমর ফারুক দুজনের কথাই বলেছি। আপনি যে ওমর ফারুক এবং হাসনাত আব্দুল্লাহর কথা বলেছেন, আপনার এই দাবির পিছনে তথ্য প্রমাণ আছে? আছে, আমরা সেটি গণমাধ্যমে পাঠিয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়েছি। কারণ তাহলে প্রেক্ষাপটটি একটু বলতে হবে। আমরা এই মাসের 16 তারিখ খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ফরম বিতরণ করেছি। আমাদের 75 জন শিক্ষার্থী এই সদস্য ফরম নিয়েছে, তার মধ্যে 3 জন শিক্ষার্থী 18 তারিখ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তারা ক্লাস করতে এসেছিল। ক্লাস করে বাসায় ফেরার পথে এই ফরম নেয়ার অভিযোগে একটি মানববন্ধন হয়েছিল। সেই মানববন্ধনের নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের নাম হচ্ছে ওমর ফারুক। যখন মিছিলটি শেষ হয়ে যাচ্ছিল, পাশ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 সমর্থক সেখান দিয়ে যাচ্ছিল, তাদের উপর তারা যে হামলা করেছে সেই ভিডিও আমার মোবাইলে এখনো রয়েছে। আমরা সেটির ভিত্তিতে
প্রমাণ করেছি যে এই হামলার শুরুতে মদতদাতা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে, এবং যারা গত 15.5 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করেছে, শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 সমর্থকের উপর হামলা করেছে। কুয়েটে, আচ্ছা ছোট করে এক লাইনে একটু উত্তর দেন, কুয়েটে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে আপনারা সেখানে কর্মী সংগ্রহে গেলেন কেন? কারণ হচ্ছে কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি হয়েছে এই বছরের জানুয়ারি মাসের 7 তারিখ, এবং অনেকেই বলছেন যে কুয়েটে ছাত্র শিবির গত 3 যুগেরও বেশি সময় ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা ফরম তারা যেটা লুকিয়ে করছিল সেটা আপনারা প্রকাশ্যে করতে গিয়েছেন। তুহিন খান, জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ন ও অনিয়মের অভিযোগে চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি থেকে 160 জন পদত্যাগ করেছেন। 217 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে 19 ফেব্রুয়ারি রাত 1টার দিকে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটিতে স্থান পাওয়া একাংশের নেতৃবৃন্দ। 6 মাসের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটি, মানে 6 মাসের জন্য কমিটি দেওয়া হয়েছিল। এখন সেই 3টি ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কমিটির একাংশের পক্ষ থেকে। সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি, যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি, নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। নাগরিক কমিটির সাথে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের একদম ভাই ভাই আত্মার সম্পর্ক। তুহিন খান, কি মনে হচ্ছে রাজনীতি করা কঠিন? আচ্ছা, আমি ধন্যবাদ যারা আলোচক আছেন এবং আপনাকেও ধন্যবাদ। আমি একটা কথা শুরুতে বলে নিতে চাই, সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কিন্তু অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এবং সেখানে ছাত্র দলের লোকজন ছিলেন, শিবিরের লোকজন ছিলেন, সেখানে ছাত্র ইউনিয়নের লোকজন ছিলেন, ছাত্র ফেডারেশনের সব দলের লোকজন ছিলেন। এবং আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে একটি নতুন ছাত্র সংগঠন তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে, যেটি শীঘ্রই আত্মপ্রকাশ করবে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যেই পজিশনে আছে বা যেই পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতির জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির মানে কি ধরনের ভাই ভাই সম্পর্ক, এটা আমার মনে হয় যে নতুন করে একটু ডিফাইন করার ব্যাপার আছে। এটা আর কি আমি একটু ক্লারিফিকেশন করি। তাহলে তাদের বিষয়ে আমি আপনাকে প্রশ্ন নাই করি, আপনাদের বিষয়েই আপনাদেরকে প্রশ্ন করি। তুহিন খান, আক্তার হোসেন, যিনি নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব, তিনি বর্তমানে নাগরিক কমিটির আলী আহসান জুনায়েদ, তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব আছেন। এছাড়াও আপনাদের সদস্য সচিব পদের দাবিদার রয়েছেন আরও দুজন, তারা হলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম। গত কয়েকদিন এটা নিয়েই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে ভীষণ চর্চা, এবং এই 4 জনকে আপনাদের 4টা গ্রুপ আসলে এই পদে চায়, এবং শেষ পর্যন্ত যেটা শোনা গিয়েছে যে আপনারা পদের সংখ্যা বাড়িয়ে সমস্যার সমাধান করেছেন। রাজনীতি কঠিন মনে হয় তুহিন খান? একই প্রশ্ন আবারও করলাম। না, রাজনীতি তো আসলে অবশ্যই কঠিন। রাজনীতিতে আসলে সহজ পথ বলে কিছু নাই। কারণ দেখেন যে মানে আমরা তো 2 জন নিয়ে মারামারি 2 জন 4 জন নিয়ে মারামারি করতেছি। অনেক দল আছেন যারা একই জেলায় 10টা গ্রুপ মারামারি করতেছেন, এবং এই রক কাটার ইস্যুতে আমি তারা বহু পুরানো দল। হ্যাঁ, মানে সেটাই বলতেছি আর কি আমি, যে দল আসলে যত বড় হবে বা দল আসলে যত বাড়বে তত তো রাজনীতি কঠিন হবে, এটাই স্বাভাবিক। এই রক কাটা ইস্যুতেই আমি একটু স্ক্রল করে দেখলাম যে 5 আগস্টের আগে মানে আওয়ামী আমলেও ইভেন মানে একই দলের লোক, এক দলের লোক ওই দলের লোকেরই রক কাটছে, সেটা নিয়ে বহিষ্কার ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ঘটনা ঘটছে। তো ধরেন এই যে এই যাবতীয় ঘটনাগুলি তো আসলে ঘটতেছে, এবং এখন যেটা মানে আপনি যেই প্রশ্নটা করছেন যে রাজনীতি আসলে কঠিন কিনা, ডেফিনেটলি রাজনীতি কঠিন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা মানে এই ইস্যুতে আমি যেটা বলবো সেটা হলো যে অভ্যুত্থানের এই যে যেই লিডারশিপ নিয়ে যারা এখন কারা লিডারশিপে আসবে, যেটা নিয়ে নানা ধরনের চর্চা চলছে, এরা প্রত্যেকেই কিন্তু এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, সবাই এক ব্যাকগ্রাউন্ড থেকে আসা না। এমন না যে কোনো একটা ইউনিফাইড রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে, একটা কালেকটিভ ছাত্র নেতৃত্বে আন্দোলনটা হয়েছে। এরপরে সেই নেতৃত্বের জায়গা থেকে নতুন দল যখন আসছে, সেখানে কিন্তু অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের অনেক মতের মানুষ আছে। আমি যেভাবে দেখি প্রক্রিয়াটা সেটা হলো যে এটা একটা সিনথেসিস প্রক্রিয়া সব জায়গায়, আমি যেটা বলি। কারণ আপনি দেখবেন যে
এখন তারা বক্তব্য দিচ্ছেন, ধরেন যে ধরা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের বক্তব্য কোনো একটা ব্যাপারে আর নাগরিক কমিটির আহ্বায়কের বক্তব্য সবসময় যে একই লাইনে যাচ্ছে ব্যাপারটা এরকম না। আবার নাগরিক কমিটিরও প্রত্যেকজন মানুষের বক্তব্য যে একই, তারা একই বিষয়ে একই লাইনে কথা বলছেন, ব্যাপারটা এরকম না। এটা তখনই হয় যখন আসলে ব্যাপারটা পার্টি না, কারণ নাগরিক কমিটি তো এখনো কোনো পার্টি হয়নি। তো ধরেন এটা একটা সিনথেসিস প্রক্রিয়া, অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের অনেক মতের মানুষ আছে। এইটা যখন একটা পার্টি ফরমেশনে যাবে, যখন আমাদের নতুন সংগঠন হবে, দল হবে, তখন এই জায়গাগুলি, এই যে মতবিরোধ বা আরো যেই যা হচ্ছে সেই জায়গাগুলি আমার ধারণা আরো মিনিমাইজ হয়ে আসবে এবং তখন মানে কি বলা যায় এটাকে, তখন অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি হবে। এখন ধরেন আমি আসছি এখানে নাগরিক কমিটির সদস্য, আমি কিছু একটা বলে দিলাম, আমাকে অ্যাকাউন্টেবল করার কেউ, আমি কোনো মানে নাগরিক কমিটির আমি কোনো তো মানে নাগরিক কমিটি তো কোনো পার্টি না যে আমাকে পরবর্তীতে পার্টি অফিসে ডেকে নিয়ে বহিষ্কার করা হবে। তো সুতরাং আমি আমার জায়গা থেকে কথা বলছি, তো যখন পার্টি হবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে, শৃঙ্খলা আসবে, তখন আমার ধারণা এই জায়গাগুলি আরো বেশি স্মুথ হয়ে যাবে। জি, মোল্লার বসু, কুয়েটের ঘটনায় ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের উপর দায় চাপাচ্ছে, ছাত্র শিবির বৈষম্যবিরোধী আন্দোলন আবার ছাত্রদলের উপর দায় চাপাচ্ছে, মানে তিনটা গ্রুপ একে অপরকে পারমুটেশন কম্বিনেশন আসলে বোঝাটাও মাঝে মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা কার দায় দেখেন? ঘটনা বিশ্লেষণ করেছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আমার কাছে যেটা মনে হয় যে আসলে যদি ঘটনাটা খুব স্পষ্ট করে বলা হয় তাহলে এই জিনিসটা খুব জরুরি যে প্রথমে যখন যে ক্ল্যাশটির কথা বলা হচ্ছে, যেটা প্রথম থেকে মিডিয়াতে অত বেশি করে আসছিল না, সেটা হচ্ছে যে ছাত্রদলের কিছু শিক্ষার্থীর উপরে, সেটা কেউ কেউ বলছেন সংঘাত, ভাইরা বলছেন আক্রমণ, যে কোনো ফরম্যাটেই হোক তাদের উপরে আঘাত হয়েছে ক্যাম্পাসের ভেতরে। এবং কোন ইস্যু নিয়ে আঘাত হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজেও বললেন যে ওখানে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে ওখানে রাজনীতি হবে কেন বা ওখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন কেন? আপনি এটা দেখেন যে ওখানে ৭৫টা লোক ভাইয়ের হিসাব মতো ফর্ম ফিল আপ করতে আসছে। এখন যখন আমরা এই আলোচনাটা করি তখন আমরা বিভিন্ন রকম কি বলবো স্ট্যাটিস্টিক্সে চলে যাই যে বিশ্ববিদ্যালয়ের এত সংক্রান্ত শিক্ষার্থী চায় না যে রাজনীতি হোক, অত সংখ্যক শিক্ষার্থী চায় না রাজনীতি হোক। কিন্তু এটা যদি সংগঠন করার অধিকার যদি আপনি না দেন নতুন বাংলাদেশে, তাহলে যেটা হবে যে যেটা প্রকাশ্য রাজনীতি সেটাকে ডিসইনসেন্টিভাইজ করা হবে এবং যেটা গুপ্ত রাজনীতি সেটাকে ইনসেন্টিভাইজ করা হবে। তো সেই জায়গা থেকে আসলে যেই দাবিটা প্রাথমিকভাবে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বাই দ্য ওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ওখানে ফাংশন করতে পারে নাই। কুয়েটে কিন্তু যাদের নাম কমিটিতে দেওয়া হয়েছিল তারা নিজেরাই বলেছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নয়। ওখানে বৈষম্য বিরোধীর কিছু লোক হয়তো নিজেদের মতো করে ফাংশন করে, কিন্তু ওখানে কমিটি হিসেবে অ্যাজ সাচ কোনো ফাংশনিং হয় না। তো ওইখানে আপনার যে শিক্ষার্থীরা যে দাবিটা করেছে সেই দাবিটা আসলে খুবই অগণতান্ত্রিক একটা দাবি। মানে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে কিভাবে রাজনীতি হবে সেটার রেগুলেশন চাইতে পারেন, কিন্তু এখানে আমার মনে হলে আমি একটা ছাত্র সংগঠন করতে পারবো না, যেটা আমার কনস্টিটিউশনাল রাইট। এইটা যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া আগস্টের পর থেকে চলছে সেটার একটা অংশ, সেটাখানে আমরা একটা বড় অশনি সংকেত দেখি। কিন্তু তার বদলে ছাত্রদলের তরফ থেকে যেটা হলো পরবর্তীতে, এখন ভাই বলতে পারেন যে আমরা তো ওইভাবে করে নির্দেশ দিই নাই বা ওইরকম কোনো কিছু করি নাই, কিন্তু ওইখানে ক্ল্যাশটা হয়ে যাওয়ার পর কি করা যেতে পারতো? ওইটা একটা বড় ডেমোক্রেটিক প্রোটেস্টের জায়গা হতে পারতো যে আমাদের ছাত্রদেরকে এখানে সংগঠন করার অপরাধে এখানে আমাদের তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাহলে আমরা গোটা খুলনা শহরে আমার যত মানে সাংগঠনিক ক্ষমতা আছে সব দিয়ে ব্লক করে দিব, যে হচ্ছে এটার আগে বিচার হোক। কিন্তু তা না করে কি করা হলো? তা না করে যা করা হলো সেখানে তার ফলে রাজনীতি আরো কঠিন হয়ে গেল। এখানে হয়তো গত পরশু পর্যন্ত কুয়েটে ছাত্র রাজনীতিকে সেভ করার কোনো রাস্তা ছিল, কিন্তু এখন আসলে ওইটার যেই মানে অপটিক্যাল বিষয়টি, যে হচ্ছে মানুষজন হচ্ছে মানে রামদা নিয়ে বা কিছু একটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আসছে, এখন এখানে অনেক ডাইনামিক আছে, এখানে লোকাল লোকজনের সংগঠনের বাইরেও নিজস্ব ডাইনামিক আছে, সবই বুঝলাম। কিন্তু এটার মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা আসলে ছাত্র রাজনীতিকেও এখানে আরো কঠিন করে দিল। কিন্তু আমার আশা থাকবে সব ডেমোক্রেটিক ফোর্সের প্রতি, যারা আসলে ওপেন রাজনীতি করতে চান, যারা প্রত্যক্ষ রাজনীতির পক্ষে, তারা যেন আসলে এই জাতীয় অগণতান্ত্রিক দাবি দাওয়াগুলোকে কোনোভাবেই বল প্রয়োগ বা সন্ত্রাসের মধ্য দিয়ে আসলে সমাধান করার চেষ্টা না করেন। তাহলে যেটা হয় যে যেই প্রকাশ্য রাজনীতির প্রতি যে সিম্প্যাথিটা পলিটির মধ্যে এমনি তৈরি হচ্ছিল সেটা মানে বাধাগ্রস্ত হয়। এখন কিন্তু অনেক জায়গাতেই যারা রাজনীতি নিষিদ্ধ করার গভীর ষড়যন্ত্রটার মধ্যে আছে তাদের সুবিধা করে দেওয়া হলো। রাজনীতি নিষিদ্ধের গভীর ষড়যন্ত্রের কথা বললেন, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য লেখক তুহিন খান আছেন। তুহিন খান, আপনাদের নতুন দল ঘোষণা হবে ২৬ তারিখ অথবা ২৭ তারিখ, যেটা গণমাধ্যম বলছে। নেতৃত্ব দিতে পারেন অথবা দিবেন এখন উপদেষ্টা নাহিদ ইসলাম, যোগ দেওয়ার আগে পদত্যাগ করবেন তিনি। আচ্ছা, তিনি তো
এখন উপদেষ্টা এবং সরকারের খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি সামলাচ্ছেন। এতদিন দলে কি হয়েছে, কিভাবে আপনারা দল গুছিয়েছেন তার আসলে জানার বা বোঝার এটাতে নাক গলানোর খুব একটা সময় থাকার কথা না। তাহলে তিনি এসে দলের প্রধান হয়ে কি করে দল চালাবেন, নাকি সবাই যেরকম বলেন যে তিনি সরকারি দায়িত্ব থেকেই দল গোছানোর কাজ করছেন সেটাই সত্যি? ধন্যবাদ। আমি ওই আগের কোশ্চেনটা একটু অ্যাড্রেস করে তারপর এই কোশ্চেনটা ঢুকি। সেটা হলো বৈষম্য বিরোধীর ব্যাপারে যে কোশ্চেনটা আপনি করছেন। বৈষম্য বিরোধীর যে 3টা কমিটির কথা আপনি বলছেন, চিটাগং কমিটি, সিলেটের যে কমিটি, দেখেন বৈষম্য বিরোধীতে এই ঝামেলাগুলি কেন হচ্ছে, এটা এই জায়গাটা একটু আমাদের লোকাল পলিটিক্সের অ্যাঙ্গেলে বুঝতে হবে। বৈষম্য বিরোধীর মধ্যে ঝামেলাটা হচ্ছে এই কারণে যে অভ্যুত্থানের সময় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন হয়েছে, আমি আগেই বলেছি যে বিভিন্ন ধরনের পার্টির লোকজন এখানে অংশগ্রহণ করেছে। অভ্যুত্থানের পরে আরও অনেক ধরনের লোকজন এসে এখানে যুক্ত হয়েছেন, মানে যারা অভ্যুত্থানের অংশীদার নিজেদেরকে দাবি করেন এবং অনেকে আন্দোলন করছেন, এরকম অনেক লোকজন এসে যুক্ত হয়েছেন। আহতদের একটি অংশ আছে, বিভিন্ন দলের অংশ আছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের একটা হাইব্রিড প্ল্যাটফর্ম। তো যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি করার চিন্তা করলো, তখন পলিটিক্যাল পার্টিগুলি নিজেদেরকে ধীরে ধীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ডিটাচ করা শুরু করলো। ছাত্রদল, অন্যান্য সংগঠন তারা করছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানে এটা অভিযোগ আকারে আছে, এটা তো প্রমাণ আকারে হয়তো আমরা এভাবে এখন আমি বলতে পারবো না, এটা অভিযোগ আকারে বিভিন্ন নিউজে বিভিন্ন জায়গায় আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যেই জায়গাটা বা যখন তারা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে কমিটি দিচ্ছে, সেখানে ছাত্র শিবিরের লোকজন তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাথে নানানভাবে, এবং আপনি যদি চিটাগংয়ের কমিটিটার কথা বলেন, চিটাগংয়ের যারা এখানে আন্দোলন করছেন, অবাঞ্ছিত ঘোষণা করছেন হাসনাতকে, তাদেরও কিন্তু অভিযোগের জায়গাটা সেটা যে এখানে আমাদেরকে কওমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে, হাটহাজারী স্টুডেন্টকে রাখা হয় নাই, সুন্নিদেরকে রাখা হয় নাই, আহতদেরকে রাখা হয় নাই, তারপরে নারী সদস্য যারা আছেন তারা করতেছেন। তো সেইখানে অভিযোগটা কিন্তু ওই জায়গায়, যে অভিযোগটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তার স্বতন্ত্র গড়ে তুলতে পারছে, নাকি সে অন্য কোনো একটি সংগঠনের সাথে মিলে সে অন্যদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। কুয়েটে আপনি দেখেন সেম ঘটনা। কুয়েটের ঘটনাটা যদি বলি আমি একটু, নাসির ভাই তো শোনেন নাই রাকিব ভাইয়ের কথা, উনি বৈষম্য বিরোধী বা এদের উপরে দায়টা দিছেন। কিন্তু এখন ধরেন বৈষম্য বিরোধী এটা কারা, এটা ধরেন যে আইডেন্টিফাই করা অনেক জায়গায় মুশকিল। মানে ধরেন বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধীর নামে অনেক কিছু হচ্ছে যেটা হয়তো বৈষম্য বিরোধীরা করছে না, এটা অন্য কোনো ছাত্র সংগঠন করছে, ওই ছাত্র সংগঠনের মধ্যেই এটা হচ্ছে। ধরেন যে ছাত্রদল জানে যে এখানে বৈষম্য বিরোধীর নামে শিবির হয়তো তাদেরকে কিছু একটা করার চেষ্টা করছে, তখন ছাত্রদল কিন্তু শিবিরের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে তারা আছে। শিবির ছাত্রদলের এই যে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সবাই, কোথাও ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোথাও শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোথাও ছাত্রলীগের আগে যারা ছিল, যারা খুব বেশি অপরাধ নাই, আন্দোলনের সময় যোগ দিয়েছে, তারা কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নানা রূপ, নানা চেহারা, নানা চরিত্র, তার যে স্বাতন্ত্র তৈরি হলো না, এইটা আমার মনে হয় যে এই যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলির মূল কারণ। যে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছে, হয়তো কোনো একটা গ্রুপ এটাতে, কোনো একটা রাজনৈতিক গ্রুপ হয়তো এটাতে মাইন্ড করতেছে, তাদের হয়তো স্টেকটা থাকছে না, তারা এটার বিরোধিতা করছে। এটা হলো ওই জিনিসটার কারণ। আমি আশা করি যে নতুন যে ছাত্র সংগঠন হবে, সেটি যেহেতু একটা সংগঠন হচ্ছে, একটি পার্টি হচ্ছে, এটি কোনো হাইব্রিড মানে প্ল্যাটফর্ম না, সুতরাং ওই সংগঠনটি হলে তখন খুব ক্লিয়ারলি বৈষম্য বিরোধী বা ওই সংগঠনটা যেটা নাম হবে, খুব ক্লিয়ারলি তাদের উপর দায় চাপানো যাবে তারা কিছু করলে, এবং ক্লিয়ারলি তাদেরকে দোষটা দেওয়া যাবে। এখন যা হচ্ছে এই পরিস্থিতিতে আসলে, যেমন কুয়েটের ঘটনা আমাদের সামনে, যে আপনাকে যে প্রশ্নটা করেছি, নাহিদ ইসলাম কি সরকারি পদে থেকে আপনাদের দল গোছানোতে সাহায্য করেছেন কিনা, যেটা বিএনপি বারবার অভিযোগ করে আসছে? হ্যাঁ, এখন ওই প্রশ্নের জায়গাটায় আসি। আপনি যদি নাগরিক কমিটিটা দেখেন, 185 সদস্য বিশিষ্ট বা 100 কত সদস্য বিশিষ্ট, আমি মানে এরকম আর কি হবে। তো এই কমিটির মিনিমাম 50 থেকে 60% যে মানুষ, তাদের সাথে কিন্তু নাহিদ ইসলামের পরিচয় কালকে পদত্যাগ করার পরে হবে না। তাদের সাথে নাহিদ ইসলামের পরিচয় অভ্যুত্থানেরও আগের থেকে 50 থেকে 60% মানুষের সাথে। এবং আমরা যখন একসাথে অভ্যুত্থান করি, তখন আসলে আমাদের মধ্যে তো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং তো ছিল সবসময়। সেই জায়গা থেকে কিন্তু নাহিদ ইসলামের, আপনি যদি উপদেষ্টার জায়গাটা বাদ দিয়ে নাহিদ ইসলাম অ্যাজ এ পলিটিশিয়ান নাহিদ ইসলামের সাথে কিন্তু আমাদের একটা বোঝাপড়া আগের থেকে ছিল। এখন আপনার ইঙ্গিত যেই দিকে, যে কিংস পার্টির আলোচনাটা, বিএনপির অভিযোগ, হ্যাঁ বিএনপির অভিযোগ, আমার ইঙ্গিত, হ্যাঁ না মানে আমি এই প্রশ্নটার ইঙ্গিত আর কি। হ্যাঁ,
তো বিএনপির যে অভিযোগটা কিংস পার্টি, এই কিংস পার্টির অভিযোগের ব্যাপারে কিন্তু আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি, অনেক জায়গায় বহু জায়গায় কথা বলেছি। দেখেন কিংস পার্টির যেই ব্যাপারটা, আমি প্রথমেই বলেছি যে নাহিদ ইসলাম উনি যেই মন্ত্রণালয়ে আছেন, আমি এই সরকার, যেটা আমি আগে বলেছি, কিংস পার্টির জন্য একটা কিং দরকার, যেই কিং, এবং কিং মানে হচ্ছে একজন নিরঙ্কুশ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যিনি ক্ষমতায় বসে একটা পার্টি করতে পারবেন এবং এনিহোয়ার। তো আমরা সেটা পারছি কিনা? আমাদের কিংকে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাদের কিং না, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও এই সরকারের কিং। সেটিও অনেক জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে আমি আইন শৃঙ্খলা আমাদেরকে সহায়তা করে না, আমলাতন্ত্র, আমরা জুডিশিয়ারির দেখছি, কু দেখেছি, আমলাতন্ত্রের কু দেখেছি, সহায়তা নাই। এরপরে দেখেন আমরা কিংস পার্টি ধরেন যদি গঠন করার চেষ্টা করতাম এবং ওই নিরঙ্কুশ ক্ষমতাটা যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে স্থানীয় সরকার নির্বাচন বা এই যে যেই জিনিসগুলি হচ্ছে, বা আমরা আমাদের মতো করে কিন্তু সবগুলো জিনিস সেট করতে পারতাম। আমরা সেটা করছি কিনা, প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু করছি না। যখন কোনো বিরোধী দল, কোনো রাজনৈতিক পার্টি কোনো একটা বিষয়ে অভিযোগ জানাচ্ছেন যে এটা হচ্ছে না, তখন কিন্তু আমরা বলছি হ্যাঁ ভাই তাহলে আসেন আলোচনার টেবিলে বসি, আমরা আমাদের মতো সবাই মিলে করি। প্রোক্লেমেশন ইস্যুতে আপনারা সেটা দেখেছেন, আপনারা সেটা নির্বাচন ইস্যুতে, সংস্কার কমিশন ইস্যুতে দেখেছেন, নির্বাচন ইস্যুতেও সেটা আমি দেখা যাচ্ছে। ওই সব ইস্যুর কথা বলিনি, দল গোছানোর কথা বলেছি স্পেসিফিক। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনারা যেটা চেয়েছেন সেটা মানা হয়নি, কিন্তু দল গোছানোর, যেহেতু তিনি দলের প্রধান তিনিই হন যিনি দলটি সম্পর্কে ভালো জানেন, টপ থেকে সবকিছু বুঝতে পারেন, তিনি সরকারি ক্ষমতা ছেড়ে এসে পরদিন এসে একটি দলের প্রধান হয়ে যাবেন। তিনি না জানেন না বোঝেন কি করে আসলে দলীয় প্রধান হবেন? নাকি তিনি এতদিন ধরে আপনাদেরকে লোকচক্ষুর আড়ালে, যেটা বিএনপি বারবার অভিযোগ করছে, সাহায্য করে গেছেন? না, উনি দল ছেড়ে এসে পরের দিনই দলের প্রধান হবেন ব্যাপারটা এমন না। আমার ধারণা যে দল হওয়ার উনি অন্তত বেশ কিছুদিন আগেই দল ছাড়বেন, এবং যেহেতু আমি যেটা আগে বললাম যে আমাদের সেন্ট্রাল কমিটির লোকজনের সাথে তো তার একটা বোঝাপড়া আছে, পূর্ব বোঝাপড়া, ওইটার ভিত্তিতে তিনি মিটিং করবেন কমিটির লোকজনের সাথে, তাদের সাথে বসবেন, তাদের সাথে আলাপ আলোচনা করবেন, এবং সেটার ভিত্তিতেই তিনি আসলে দলের প্রধান হবেন। এটা ব্যাপারটা এরকম না যে, কারণ উপদেষ্টা তো আরো আছেন, তো তাদেরও যে কেউ আসলে এখানে প্রধান হইতে পারতেন। তো মানে নাহিদ ইসলামই হয় নাহিদ ইসলাম, তার মানে এখানে আসলে উপদেষ্টা হওয়াটা বড় ব্যাপার না, ফ্যাক্ট অন্যটা। জি, মেঘমল্লার বসু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আজ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তাদের সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে ক্যাম্পাসগুলোতে শিবিরের সংঘাত সংঘর্ষ তুলনামূলক কম হয়, কারণ লীগ ক্ষমতায় থাকাকালে শিবিরকে নানান প্রতিবন্ধকতার শিকার হতে হয়, হলে থাকতে পারে না, চাকরি বাকরি পায় না। এর প্রেক্ষিতে শিবির কৌশলগত জায়গা থেকে লীগের রাজনীতির সাথে মিশে যায়, পদ পদবিও নেয়, সর্বোপরি মিলেমিশে তারা ক্যাম্পাসগুলোতে সার্ভাইভ করে। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চাকরি না পাওয়া কিংবা হলে না থাকতে পারার মতো প্রতিবন্ধকতার পরিস্থিতিতে শিবিরকে পড়তে হয় না, কারণ তাদের মাদার পার্টি জামাত তো তখন সরকারের অংশ, আর তখন স্বাভাবিকভাবেই শিবিরকে কারো কাঁধে ভর করা লাগে না। ক্যাম্পাসগুলোতে তাদের নিজের রাজনীতিটাই করে এবং নিজেদেরকে ক্ষমতার অংশীদার দাবি করে। অন্যদিকে ছাত্র দলের রাজনীতি তো পাওয়ার এক্সারসাইজের রাজনীতি, আবার দুই সংগঠনের টার্গেট পিপলও একই ঘটনার। সবকিছু মিলিয়ে শিবির এবং দল দুই সংগঠনের মধ্যকার রেশাসী প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে শিক্ষাঙ্গন অস্থিতিশীল হয়ে ওঠে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়, যার বলি হতে হয় শিক্ষার্থীদের। আপনি তৃতীয় একটি পক্ষ হিসেবে কাদেরের এই স্ট্যাটাসকে আপনার বিশ্লেষণ কি? আপনার যৌক্তিক মনে হয়? বাংলা একটা প্রবাদ আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। প্রথম 6 মাস শিবিরকে লেজিটিমাইজ করার জন্য, শিবিরকে মেইন স্ট্রিম করার জন্য বাকি সবার সাথে গন্ডগোল করব, সবার মানে সবাইকে যতখানি সম্ভব প্রান্তিক করে দিব। তারপর যখন শিবির ঘাড়ের উপর উঠে বসবে তখন ফেসবুক থেকে স্ট্যাটাস বাইর হবে যে হচ্ছে শিবির এই করে, শিবির ওই করে। শিবির এত কিছু করে আপনি তো জানতেন, তাহলে এটা তো আপনার সাথে তো তাদের মানে কাদের সাথে তো ছাত্র শিবিরের নেতা কর্মীদের সম্পর্ক আজকের না। তাহলে এই বিশ্লেষণ 4 মাস 5 মাস 6 মাস আগে কোথায় ছিল? আজকে থেকে 4 মাস আগে যখন শিবির বিষয়ে একই কথাগুলো ছাত্রদল বলতেছিল বা বামপন্থীরা বলতেছিল, তখন তো মাঝখানে ঢাল হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই দাঁড়ায়ছিল। আজকে যখন নাগরিক কমিটিটা পদ নিয়ে গন্ডগোল লাগতেছে, তখন তারা হঠাৎ করে আবিষ্কার করতেছে যে ও আচ্ছা ছাত্র শিবির তো দুধে ধোয়া তুলসী পাতা না, হঠাৎ করে সকালবেলা তারা বুঝতে পারতেছেন। তো আসলে যাই হোক, এটা নিয়ে আসলে ফ্রাস্ট্রেশন ঝাড়ার কিছু নাই, মানে বেটার লেট দেন এভার। যে মানে তারা অন্তত বুঝতেছেন এবং এই কথাগুলি বলতেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় একটা জিনিস খুব স্পষ্ট হওয়া দরকার। ধরেন শিবিরের রাজনীতি গুপ্ত না ব্যক্ত, এটা নিয়ে অনেক কথা হয়। আমি শুধু আজকে না, আমাকে মানে এটা তো জামাত ইসলাম নিয়ে বলা হয় বা মানে গোটা জামাত, ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংস্থা, গোটা বলাটাকে নিয়ে বলা হয়। বাংলাদেশের একমাত্র পাবলিক ইউনিভার্সিটি যেটা ঘোষিত অরাজনৈতিক কোন বিশ্ববিদ্যালয়? খুলনা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ ছাত্র শিবিরের বর্তমান সভাপতি কোন বিশ্ববিদ্যালয় থেকে আসছেন? খুলনা বিশ্ববিদ্যালয়। বর্তমান সভাপতি আচ্ছা। জগন্নাথ থেকে। জি, সেক্রেটারি না, তিনি সাধারণ সম্পাদক, সাধারণ সভাপতি না। জি, নুরুল ইসলামের কথা বলছেন আপনি। জি, বুয়েটে আপনাদের সবার মনে থাকবে একটা ঘটনা, এই ঘটনাটা খুব সেন্সিটিভ ঘটনা, কিন্তু একটু এই প্রেক্ষাপটে এই সময় এসে বলাটা খুব জরুরি। 2023 সালে হচ্ছে টাঙ্গুয়ার হাউট থেকে 30 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে 24 জন বুয়েটের শিক্ষার্থী, 6 জন ছিল যারা অনেকে এইচএসসি পাসও করেনি। তাদেরকে শিবির সন্দেহে গ্রেফতার করা হয়েছিল, নাশকতা ইত্যাদি ইত্যাদি ইয়ে করে, এবং সেটার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করছিলাম। তখন তাদের যে অভিভাবকদের প্রতিনিধি, সেই অভিভাবকদের প্রতিনিধি হিসেবে একজন ব্যক্তি ছিলেন যার নাম আলী হাসান জুনায়েদ। আমরা গত কয়েকদিনের যেই মানে রাজনৈতিক তরজা, সেই তরজার মধ্য দিয়ে আলী হাসান জুনায়েদের সাবেক রাজনৈতিক নাগরিক কমিটিতে সদস্য সচিব পদে যাকে নিয়ে বিতর্ক, তার কথাই তো বলছেন আপনি। জি, আচ্ছা, এখন ওনারা বলবেন যে তখন তো আওয়ামী লীগের আমল ছিল, আমরা কোনো কিছু করতে পারিনি, আমরা অনেক কিছু করতে পারিনি, আমরা চাইলেও প্রকাশ্যে আসতে পারিনি, ফাইন। তাহলে যত জায়গায় রাজনীতিকে প্রকাশ্য করার আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিভাবে করে ছাত্র শিবির উল্টা সাইডটায় অবস্থান নিতেছে? মানে ছাত্র দলের যে হেডেক, বা ধরেন কুয়েটের ঘটনায় আমার তো ছাত্র দলকে ডিফেন্ড করার কোনো কারণ নেই, কিন্তু আমি কেন তারপর ওই জিনিসটা আনতেছি? কারণ মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে শুরু করে, তাহলে যারাই প্রকাশ্য রাজনীতি করতে চায় তাদের জন্যই চাপ। কিন্তু তাহলে এই একই কনসার্নটা একই মাত্রায় আপনি কখনো কোনো ছাত্র শিবির নেতার কাছ থেকে দেখছেন যে রাজনীতি বন্ধ হয়ে যাচ্ছে, রাজনীতি প্রকাশ্য থাকতেছে না? তার কারণ এটা ওনারা অনেক দিন ধরে, মানে ক্রেডিট গোস টু দেম, এটা ওনারা অনেক দিন ধরে মাস্টার করছেন যে কিভাবে করে আসলে আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে গোটা রাজনীতিটা করা যায়। এখন এটা যদি আমাকে ভুল প্রমাণ করতে হয়, তাহলে আমি এখানে ছাত্র শিবিরের যে প্রতিনিধি আছেন বা যে কোনো মানুষকে বলবো যে আপনাদের তো ভাতৃপ্রতিম বা ভগ্নিপ্রতিম সংগঠন হচ্ছে ইসলামী ছাত্রী সংস্থা। ইসলামী ছাত্রী সংস্থার আমরা জানি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ম্যাসিভ ইনফ্লুয়েন্স আছে। আমরা একটু ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয় সভাপতির নামটা জানতে চাই। জি, আপনার পয়েন্ট পরিষ্কার। এস এম ফরহাদ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা লুকিয়ে লুকিয়ে রাজনীতি করেন। এখন তো লুকিয়ে লুকিয়ে মানুষ প্রেমও করে না, রাজনীতি করতে হবে কেন? একসাথে অনেকগুলো প্রশ্ন আসছে মেঘদার পক্ষ থেকে, প্রত্যেকটা আমি একটু অল্প করে অ্যাড্রেস করি। তার আগে নাসির ভাইয়ের খুলনার বরগুনার যে ঘটনা, সেখানে তিনি বলছেন শিবিরের সন্ত্রাসীরা, কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক তখন বলছিলেন সরাসরি পত্রিকার স্টেটমেন্ট, একাধিক পত্রিকা 10-15টা পত্রিকা দেখবেন সরাসরি ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে, তিনি এটাকে মিসকোট করে শিবিরের উপর চাপিয়ে দিয়েছেন। এখন আসি মেঘদার ইস্যুতে। প্রথম পয়েন্ট, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের এখন রানিং সেক্রেটারি আসছে। দেখেন, আমার খুলনা মহানগর কমিটি আছে, আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, খুলনা মহানগরের যে কোনো শাখায় আপনি রাজনীতি করতে পারবেন। আপনি বুয়েটের স্টুডেন্ট, আমার ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের যে কোনো শাখায় আপনি কাজ করতে পারবেন। আপনি ওই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, সেই ক্যাম্পাসে আমি অ্যাক্টিভিটি করবো না, কিন্তু বাইরে এসে আপনি করতে পারবেন। দ্বিতীয়ত, আলী হাসান জুনাইদের কথা আসছে। আলী হাসান জুনাইদের ভাই সেখানে গ্রেফতারকৃত ছিল, তার সে বড় ভাই হিসেবে এটা অ্যাটেন্ড করছে, সেখানে আপনি অন্যভাবে কোয়েশ্চেন করার সুযোগ নেই, অভিভাবকদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছে আর কি। এখন আসি গুপ্ত সংগঠনের ইস্যুতে। গুপ্ত সংগঠন কোনটা? মেঘদা যখন ঘোষণা দেয় ফেসবুকে এসে যে আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, আন্ডারগ্রাউন্ডটা বেটার ওয়ে, উল্টা শিবির যখন 1 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে 144টা ইউনিটের সব জায়গায় কমিটি দিয়ে দেয়, ছাত্রদল যখন 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় মাত্র কমিটি দিয়েছে, সেখানেও আবার বিলুপ্ত করতে হয়, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আর আপনি সেখানে শিবিরকে গুরুত্ব বলেন। শিবিরেই তো অল্প সময় আপনি কয়টা কাউন্সিল করতে পারছেন 5 তারিখের মধ্যে? কিছুক্ষণ আগে আপনি যে কথা বললেন সেটা নিয়ে আমি একটু বলি। আপনি যেটা ওই যে আপনাদের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর কথা বললেন না, তিনি ক্যাম্পাসে শিবির করতেন না, কিন্তু খুলনা মহানগরের সভাপতি ছিলেন, খুলনা মহানগরের শিবিরের সভাপতি ছিলেন। মানে ক্যাম্পাসে উনি পড়বেন কিন্তু বাইরে এসে রাজনীতি করবেন। কিন্তু ছাত্রদল গেটের বাইরে ফর্ম বিতরণ করলে সমস্যা, কোনো সমস্যা নেই, গেটের বাইরে ফর্ম বিতরণ করবে, তাদের নিয়ে প্রোগ্রাম করে, কোনো সমস্যা নেই। জি, আমি তো এটা কোনোভাবেই আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা রাজনীতি নিষিদ্ধের কথা বলেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে শিবির গোপনে কাজ করতে পারবে, যেহেতু বা বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু বাইরে গিয়ে কাজ করতে পারবে মহানগরে। কাজে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে আপনাদের কোনো সমস্যা নেই। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে, আমরা সেটা রাজনৈতিক অধিকার হরণের পক্ষে না মোটেও। দ্বিতীয়ত ব্যাপার, আমাদের নাসির ভাই প্রায় কমপক্ষে 50টা টকশোতে বলছেন আমাদের মাজাহারের কথা, যে মাজাহার নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য মিটিংয়ে দাঁড়িয়েছিলেন। তো আমি উল্লেখ করি, মাজাহার যে মিছিলে ছিল, সেই মিছিলের দাবি ছিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে, প্রভিসির পদত্যাগের বিরুদ্ধে, সিন্ডিকেট বাতিলের বিরুদ্ধে। সেটার বিপক্ষে আমি এখনো লেজুরভিত্তিক রাজনীতির বিরুদ্ধে। কেন আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে মাদার অর্গানাইজেশন সার্ভ করার জন্য এখানে নিয়ে আসবো? সেই মিছিলে ছাত্রদলের
এফ রহমান হলের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসানও ছিলেন। এটাকে তিনি কিন্তু নাসির ভাই ওন করছেন না, শুধু মাজাহারের কথাটা বারবার কোট করছেন। এখন আসে গুপ্ত সংগঠনের বেলায় 5ই আগস্টের পর থেকে সাপোজ এই লাস্ট ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এতগুলো গার্ডিয়ান লাউঞ্জ বসানো হলো প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়, আমার এতগুলো স্টুডেন্ট বুথ বসানো হলো, প্রত্যেক জায়গায় আমার ভলান্টিয়ার ছিল। আমি শিবির মিটস বিলিয়ন্স প্রোগ্রাম করছি টিএসসিতে পুরো হল রুম ভর্তি। আমি বিজয় দিবস উদযাপন করছি পুরো হল রুম ভর্তি স্টুডেন্ট নিয়ে। আমি ক্যাম্পাসে এই সকল ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট নিয়ে বড় বড় করে প্রোগ্রাম করলাম, সেখানে আমার এত 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 লোক সবাই অ্যাটেন্ড করে। আর মানে আপনি বাকি সংগঠনগুলো যারা অভিযোগ দিচ্ছে তাদের কি অবস্থা আমরা দেখেছি কতটুকু। আমি সবকিছু পাবলিকলি করার পর, আমার এত অ্যাক্টিভিটি সবকিছু ওপেন দেখার পর, আপনি সোহরাওয়ার্দীতে আমার কেন্দ্রীয় সদস্য সম্মেলন পাবলিকলি দেখেন, আপনি কেন্দ্রীয় মসজিদ থেকে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদ থেকে আমি আমার প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি দেখেন, আপনি আমার সায়েন্স ফেয়ার দেখেন সোহরাওয়ার্দীতে, এরপর আপনি বলেন গুপ্ত। আর আপনি কাউন্সিলটা দিতে পারলেন না সারা দেশে, আপনার কোথাও কমিটি দেওয়ার কাজই শুরু হচ্ছে না, সেখানে আপনি সেখানে গুরুত্ব মনে করবেন না, এটা কীভাবে হয়? তৃতীয় আরেকটা পয়েন্ট জিজ্ঞেস করি, গতকালকে ছাত্রদলের মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কমিটি তো 200 কত জনের জানো, কিন্তু এখানে তো অসংখ্য স্টুডেন্ট ছিল, বাকিরা কি তাহলে গুপ্ত নাকি তালিকা প্রকাশ করবে? আচ্ছা, তাহলে এগুলি সময় খুব কম, তারপর দুই একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আব্দুল কাদেরের আব্দুল কাদেরের কথা আবার বলতে হচ্ছে, যারা ছাত্র রাজনীতি, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, অনলাইন অফলাইনে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য জোরে সোরে প্রচারণা করে, কর্মসূচি পালন করে, কিন্তু শিবিরের কমিটি প্রকাশ করার পরে দেখি বেশিরভাগ ক্ষেত্রে ওই লোকগুলি সভাপতি সেক্রেটারি হিসেবে আবির্ভূত হয়। কি এক লীলা খেলা! শিবিরের হল কমিটি প্রকাশ করলে হয়তো আরও ভয়াবহ চিত্র দেখা যাবে। আব্দুল কাদের আরও রেখেছেন, শেখ হাসিনার পতন না হলে আমি আব্দুল কাদেরের কল্লা যাইত। শিবিরের সাদিক, ফরহাদ সহ আপনার নাম মেনশন করেছে, অন্যান্য স্টেক হোল্ডার দাবিদারদের কিছুই হইতো না, কারণ তারা তো সবাই অদৃশ্য, আন্ডারগ্রাউন্ড থেকে বেরই হইতো না। ইভেন ফেসবুকে একটা অক্ষর লিখে নাই। মানে এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো জি আব্দুল কাদেরকে জিজ্ঞেস করবেন 9 দফাটা কার ফোন নাম্বার থেকে টেক্সট দিয়েছিল? জি সাদিক কায়েমের ফোন নাম্বার থেকে টেক্সট দিয়েছিল। 9 দফা না শুধু, আব্দুল কাদের যখন বলেছেন 9 দফা ঘোষণা, তার আগে শিবিরের বহু লোকের কল্লা চলে গেছে। আর যেই সাদিক কায়েম একসাথে জুলকারনাইজ সাইর এম্বাসি সমন্বয়ক, তারপর ফিল্ডে থাকা লোকজন সবার সাথে সমন্বয় করেছে, আর সেই সাদিক কায়েমের কল্লা যাবে না, আর আপনি ব্যক্তি আব্দুল কাদের শুধু একজনের কল্লা যাবে, এটা কোন অ্যাঙ্গেল থেকে তিনি লিখেছেন আমি জানি না। আমি আরেকটা বিষয় আমার অ্যাড্রেস করা মিস হয়ে গেছে। মেঘদা একটা বিষয় বলছেন যে শিবিরের ব্যাপারে আমরা বারবার বলছি, তারা তখন বুঝে নাই, এখন কেন লেজিটিমেট করছে, এখন কেন এর বিরোধিতা করছে। দেখেন, মেঘদাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে বাকশাল যখন কায়েম হয় তখন ছাত্র ইউনিয়ন সহ তার মাদার সংগঠন যেভাবে তাকে কী করেছে, এটাকে সেলিব্রেট করেছে, কিংবা পরবর্তী আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে বামপন্থারা যেভাবে হেল্প করেছে, অথবা স্বাধীনতার আগে সাপোজ আমি ক্যাম্পাসে আব্দুল মালিকের হত্যাকাণ্ডের কথা বলি, মেঘদা বলেছেন ফেসবুকে লিখে আমরাই মারছিলাম আব্দুল মালিককে, এভাবে পোস্ট করছেন। একটা ছেলে হেঁটে যাওয়াতে একটা ছেলে এক জায়গায় একটা বক্তব্য দিচ্ছে, আপনি এটা ভালো লাগে না, তাকে ইট দিয়ে থেতলে আহত করবেন, মেরে ফেলবেন সব রাস্তায় দাঁড়িয়ে, এটা কি ছাত্র ইউনিয়ন সাপোর্ট করে? সিলেট এমসি কলেজে স্ট্যাটাস দেওয়াকে নিয়ে এখনো প্রমাণ হয়নি, তদন্ত হলে নিশ্চয়ই প্রমাণ হবে। ছাত্র শিবির কিন্তু আবার স্ট্যাটাস দিলেও রড দিয়ে পেটায়, প্রমাণ হলে আমরা বুঝবো যে ঘটনাটি ঘটেছে। জি 60 সেকেন্ড প্লিজ। প্রথম কথা হচ্ছে যে আমি কোনো ফেসবুক স্ট্যাটাসে বলি নাই যে আব্দুল মালিককে ছাত্র ইউনিয়নই মারছে। আমি বলছি যদি আমি হাইপোথেটিক্যালি ধরে নেই যে আব্দুল মালিককে ছাত্র ইউনিয়ন মারছে, তাহলে আলোচনাটা 69-এ থামান কেন? আলোচনাটা আপনার 71 পর্যন্ত এক্সটেন্ড করেন না কেন? কারণ 71-এ তো আসলেই আব্দুল মালিকের অপরাধ কি ছিল? আমি কিন্তু বলি নাই যে একবারও যে এটা আমি বলতেছি যে ছাত্র ইউনিয়ন করছে, আমি বলছি হাইপোথেটিক্যালি যদি আমি ধরে নেই এটা ছাত্র ইউনিয়ন করছে, আমি একটা পয়েন্ট মেক করার চেষ্টা করতেছিলাম যে তাহলে 71-এ তো ছাত্র সংঘর হাতে পরিষ্কার। আপনি যেটা বলেছেন যে তিনি স্ট্যাটাসে বলেছেন, তিনি বলেননি, তিনি আসলে সেটাকে কথার জন্য কথা হিসেবে ধরে নিয়েছেন। নাসির উদ্দিন নাসির, শিবির কোপানো জায়েজ ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ গাজী। বুধবার নোয়াখালীর সুধারাম মডেল থানায় 2 জন আইনজীবী সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী শহর শাখার আইন সম্পাদক আব্দুল কায়ুম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। শিবির কোপানো জায়েজ না, এটি যে আমরা দেখেছি, এটি গণমাধ্যমে আমরা এরকম বক্তব্য যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটি সমর্থন করে না। আমরা মনে করছি হয়তো ছাত্রদলের যে সমর্থক এটি লিখেছেন তিনি এটি ভুল লিখেছেন, আমাদের দল সেটি সমর্থন করে না। আমরা একটু পূর্বে একটু যেতে চাই, সেটি হচ্ছে মেঘমুল্লাহ বসু যেটি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেছেন। আমরা ওনার কথা শেষ অংশ থেকে একটু বলতে চাই, সেটি হচ্ছে
3জন শিক্ষার্থীকে যখন মারধর করা হয়েছে তখন 3জন শিক্ষার্থী দৌড়ে গিয়ে কিন্তু পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নিয়েছিল, সেখানেও তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি দোকান ভাঙচুর করা হয়েছে এবং দোকানদারকে মারধর করা হয়েছে। তার পরবর্তী সময়ে সেখানে এলাকাবাসীরা, পুরো এলাকাবাসী ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের সন্ত্রাসীদের সাথে এক ধরনের সংঘাতে জড়িয়েছে এবং সেখানে আমাদের যুবদলের একজন নেতাকর্মী সে এলাকাবাসীর পক্ষ হয়ে সংঘাতে জড়িয়েছে, তাকে আমাদের দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। এই তথ্যটি মেঘমুল্লার বসু যদি দিতেন সেটি সুবিধা হতো। একই সাথে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে শিবির গত 3 থেকে 4 দশক বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে যে রাজনীতি করেছে, আমরা যদি এখানে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের বিষয়ে বলা হচ্ছে, আমরা একটু স্পেসিফিক করতে চাই। আমরা একদম খুব ছোট থেকে যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকে আমরা জানি খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি রাজনীতিক মুক্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখনকার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি কিভাবে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছেন, কিভাবে রাজনৈতিক মুক্ত একটি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে সেটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম প্রতারণা হয়েছে। আমরা মনে করছি, আপনাকে যেটা প্রশ্ন করেছি, শিবির কোপানো জায়েজ না, আমরা তো বলছি না এরকম বক্তব্য আমরা কোনোভাবে সমর্থন করি না, সেটা আমরা বলেছি। আপনারা আপনাদের দল থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা ইতিমধ্যে তার কাছে জানতে চেয়েছি, সেই লিখিত বক্তব্য দিবে, সেটি আমরা আশা করতেছি 1-2 দিনের মধ্যে লিখিত বক্তব্য আসবে। জি, তুহিন খান, মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির 2 পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে অভিযানিক দলটির উপর অতর্কিত গুলি চালায়। অভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং 5 জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের উপর থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদের নিকট হতে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই হচ্ছে খবরটা শোনার সময় আপনার মনে হয়নি যে আগে কোথায় যেন শুনেছিলাম একই রকম স্ক্রিপ্ট, সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করেন তুহিন খান? 30 সেকেন্ডে বলবেন প্লিজ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আসলে আমি পার্সোনালি এবং আমাদের নাগরিক কমিটি থেকে আমরা বারবার কিন্তু বলছি, শুধুমাত্র এই ডেভিল হান্ট শুরু হওয়ার পরে না, ডেভিল হান্ট শুরু হওয়ার আগেও, যখন যৌথ বাহিনী তো অনেকদিন যাবতই মাঠে আছে, তার আগেও পুলিশ এবং আর্মি তারা মাঠে ছিল। সে সময় আওয়ামী লীগের লোকজনকে অনেক লোকজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ছাত্রদল যুবদলের লোকজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ছাত্রদল যুবদলের লোকজন হত্যাকাণ্ডের যে শিকার হয়েছে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকেও ইভেন বিবৃতি দেওয়া হয়নি, আমরা এটাকে সামনে এনে বারবার বলে কিন্তু আমরা এই জায়গাটা তৈরি করেছি। সুতরাং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং আমি এই ঘটনার নিন্দা জানাই। অবিলম্বে এই ডেভিল হান্ট বা যাই করেন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না। মেঘমুল্লার বসু, অনুষ্ঠানের সময় শেষ, প্রোডিউসার আমাকে বলছেন শেষ করতে, কিন্তু একটা শেষ প্রশ্ন করতে চাই। প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সাথে দেখা করবেন বলে দেখা করলেন কেবল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে। আঘাত পেল ছাত্রদল, বাম ডান ছাত্র সংগঠনগুলো। বৈষম্যের শুরু কি তখন থেকেই কিনা? ওইটা আপনারা তখন প্রকাশ্যে দেখেছেন, এটা 5ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে এবং যাদেরকে সাথে রেখে বাকিদেরকে অস্ট্রাসাইজ করা হয়েছে, এখন তাদেরকেও সাথে রাখা যাচ্ছে না। তো এখন পরিস্থিতিটা আসলে একটু বেশি। আমি এটা একটু রেসপন্ড করতে চাই, সেটা হলো যে মেঘমুল্লার বসু যেটা বললেন যে 6 মাস আগে ওনারা বুঝেন নাই এখন বুঝতেছেন, ওই যে মিটিংটা সেখানে কিন্তু শিবিরের একজন ছেলেও ছিল না, ওটা পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শক্তি সংগঠনের সাথে যুক্ত ছেলেপেলে ছিল। সুতরাং মানে এটা শিবিরকে সাথে নিয়ে শুধু গেছে ইউনিভার্সিটির সাথে আর কাউকে নেয় না, ব্যাপারটা কিন্তু তা না, ওখানে শুধু ছাত্র শক্তি ছিল। জি, আজব এক ঘটনা শুনলাম, একজনের ফেসবুক স্ট্যাটাস পড়ে শোনাচ্ছি। আমার মিসেস ও তার কতিপয় বান্ধবী বাচ্চাদের স্কুলে রেখে পাশের এক টং দোকানে চা খেত। কয়েকদিন হলো তারা সেই দোকানে চা খেতে পারছেন না, পাশের দোকানেও না। পারছে না বলতে দোকানদার তাদের আর চা দিচ্ছে না, এমনকি দোকানে বসতেও দিচ্ছে না। কারণ জানতে চাইলে দোকানি জানায় এলাকার মুরব্বীরা মেয়েদের কাছে চা বিক্রি করতে না করেছে তাকে। চা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিধায় মেয়েদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এলাকাবাসীর এই পদক্ষেপকে মহতি উদ্যোগ মনে হলেও বাস্তবতা আসলে তা না। দোকানির সাথে কথা বলে যেটা জানা গেল, মেয়েদের দোকানে দাঁড়িয়ে চা খাওয়া দৃষ্টিকটু এবং এতে নাকি সমাজে অধপতন হয়। মূলত এই অধপতন ঠেকানোর জন্য সচেতন জনতার এই প্রয়াস। সাধু সাধু, শুধু স্ট্যাটাসটি পড়ে শোনালাম। রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।